শাহাদ আর হিশাম মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। দুজনের দৃষ্টিই কঠিন। হিশামের দৃষ্টিতে কিছুটা আক্রোশ রয়েছে। তৃপ্তি আর কুহু দরজায় দাঁড়িয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনেরই শ্বাসরুদ্ধকর অবস্থা। তৃপ্তি আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে কুহুর হাত ধরে দূরে সরে এলো দরজা থেকে। একবার কুহুর দিকে তাকালো। শাহাদ এখানে আসার কারণ কি? ও কি জানে কুহু এখানে? জানলেও এত লোকজন নিয়ে এসেছে কেন? হিশাম আক্রোশ নিয়ে শাহাদের শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথার ভেতর রাগের আগুন যেন ফুলে ফেপে উঠছে। ইচ্ছে হচ্ছে শাহাদকে এক্ষুনি জ্বালিয়ে দিতে। সে শাহাদের চোখে চোখ রেখে বলল, এইভাবে আমার বাড়িতে ঢোকার কারণ কি? শাহাদ আর এক পা এগিয়ে হিশামের কাছাকাছি এলো। চোয়াল শক্ত করে বলল, আগে বাড়িতে ঢুকি, তারপর বুঝাচ্ছি কেন এসেছি। শাহাদ বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। কাঠের দরজা দেয়ালে লেগে বিকট শব্দ হল। কুহু তৃপ্তি দুজনেই চমকে গেল সেই শব্দে। একজন আরেকজনকে আরও চেপে ধরল। দুজনেই ভয়ার্ত চোখে তাকিয়ে দেখল শাহাদ আক্রমণাত্মক ভঙ্গিতে এসে ঘরে ঢুকেছে। শাহাদ ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাল। তার দৃষ্টি একবার দুতলা ঘুরে কুহু আর তৃপ্তির উপর পড়ল। কুহুকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে শাহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বিস্ময় আর অবিশ্বাস নিয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। চোখে কুহুকে পাওয়ার আনন্দ আর কণ্ঠে বিস্ময় নিয়ে উচ্চারণ করল, কুহু। কুহু শাহাদের দিকে তাকিয়ে কেঁদে দিল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। শাহাদের দিকে ছুটে যেতে উদ্ধত হল। শাহাদও অস্থির হয়ে কুহুর দিকে ছুটে আসতে চাইল, কিন্তু বাদ সাধল হিশাম। সেই দুজনের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। শাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে অভদ্রের মতো ঢোকার সাহস হলো কি করে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে না গেলে আমি পুলিশ ডাকব। হিশামের দিকে তাকিয়ে শাহাদের দৃষ্টি পুনরায় কঠিন হয়ে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, অভদ্র আমি না, অভদ্র তোমার ভাই। তারপর ভিতরে নিয়ে আসা গার্ডদের সাথে দাঁড়ানো রাফি, লিমন আর শিহাবের দিকে আঙুল তাক করে বলল, তোমার ভাই এদেরকে সাথে নিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। আমি সেটারই বিচার করতে এসেছি। তোমার ভাইয়ের বিচার করতে এসেছি আমি। মঞ্জুরা বেগম শব্দ শুনে ঘরের বাইরে বের হয়ে এসেছেন। শব্দের উৎস খুঁজে ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই শাহাদকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কোমরের ব্যথা থাকা সত্ত্বেও দ্রুত পা টেনে এগিয়ে আসলেন ড্রয়িং রুমে। শাহাদের শেষের কথাটা শুনতে পেয়ে বললেন, আমার ছেলের বিচার করার অধিকার তোকে কে দিয়েছে? তুই নিজেই তো একটা খুনি। তোর বিচার কে করবে? শাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকাল। বৃদ্ধ মহিলা হেঁটে এসে হিশামের কাছাকাছি দাঁড়িয়েছেন। ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের দিকে। শাহাদ চোখ সরিয়ে তৃপ্তির হাত ধরে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকাল। দুজনেরই চোখাচোখি হল। কুহু অবাক চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে বিব্রত অনুভব করল। দৃষ্টি সরিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকাল। মহিলা এখনো রাগে ফুঁসছে। শাহাদকে আরও কিছু বলবে তার আগেই হিশাম বলল, আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। চৌধুরী বাড়ির ছেলের নামে কুৎসা রটানো হচ্ছে। আমি সহ্য করব না এসব। তাহলে তোমার ভাইকে ডাকো, সে এসে বলুক যে এসব মিথ্যে। হিশাম রাগী চোখে কিছুক্ষণ শাহাদের দিকে তাকিয়ে রইল। তারপর দোতলার দিকে তাকিয়ে গলা ছেড়ে হাসিবকে ডাকল। হাসিব ঘরের ভেতর থেকে সেই ডাক স্পষ্ট শুনতে পেল।
প্রচণ্ড ভয়ে সে খাটের কোনায় গিয়ে জড়সড় হয়ে বসে রইল। হিশামের সামনে দাঁড়ানোর সাহস তার নেই। সে নিচে গেলেই তো সব ফাঁস হয়ে যাবে। হিশাম কয়েকবার ডেকেও যখন হাসিবের সাড়া পেল না, তখন মঞ্জুরা বেগম বলল, সারাদিন পড়াশোনা করে ছেলেটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, ওকে ডাকিস না। একটা খুনির কথায় কিছু যায় আসে না, ওকে এই বাড়ি থেকে বের কর। শাহাদ নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আবার খুলল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, দয়া করে নিজের সম্মানের জায়গাটুকু রাখুন। মঞ্জুরা বেগম ক্ষেপে গেলেন। চোখ মুখ খিচিয়ে শাহাদকে কিছু বলার জন্য তৈরি হলেন। এর মাঝে হিশাম বলল, মা থামো, আমি দেখছি। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দুতলায় চলে গেল হাসিবকে নিয়ে আসতে। শাহাদ হিশামের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে কুহুর দিকে দৃষ্টি ফিরাল। দ্রুত কুহুর কাছে এসে কুহুকে ধরল। এক হাত গালে রেখে বলল, তুমি ঠিক আছো? কোথাও আঘাত পেয়েছ? কুহু গালে রাখা শাহাদের হাতের উপর নিজের হাত রেখে মাথা নেড়ে না করল, সে ব্যথা পায়নি। শাহাদ পা থেকে মাথা পর্যন্ত কুহুকে পর্যবেক্ষণ করল। তমালের দিকে তাকিয়ে বলল, বাড়িতে জানিয়ে দে কুহুকে পাওয়া গেছে। কোথা থেকে মঞ্জুরা বেগম এসে শাহাদকে টান দিয়ে কুহুর কাছ থেকে সরিয়ে দিল। চেঁচিয়ে বলল, এই ছেলে আমার বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে ধরাধরি করছিস কেন? আর এই মেয়ে তুমি কে? তারপর তৃপ্তির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মেয়েকে আমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? কোথা থেকে ধরে এনেছ ওকে? এই মেয়ে বের হও এই বাড়ি থেকে। শাহাদ চোখ বন্ধ করে কোমরে এক হাত দিয়ে আরেক হাতে কপাল চেপে ধরল। লম্বা শ্বাস ফেলে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর সাথে এভাবে কথা বলবেন না, ও আমার স্ত্রী। মঞ্জুরা বেগমের মুখটা হা হয়ে গেল। চোখ বড় বড় করে শাহাদ আর কুহুর দিকে কয়েকবার তাকাল। ততক্ষণে হিশাম হাসিবকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসেছে। মঞ্জুরা বেগম তাড়াতাড়ি হিশামের কাছে গিয়ে বলল, দেখ আমাদের বাড়িতে কি কাণ্ড ঘটেছে। খুনি পরিবারের সবাই এসে একজোট হয়েছে, আর তাদেরকে মদদ দিচ্ছে তোর বউ। হিশাম তার মায়ের কথা বুঝল না, খুব বিরক্ত হল। মঞ্জুরা বেগমকে পাত্তা না দিয়ে শাহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই যে আমার ভাই, ও যে কাউকে কিডন্যাপ করেনি তার প্রমাণ নিজেই দিবে। শাহাদ হাসিবের সামনে দাঁড়াল। শীতল স্থির দৃষ্টিতে তাকিয়ে হাসিবকে ভালো করে দেখল। ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা হাসিবের তিন বন্ধুর দিকে তাকাল। হাসিবের দিকে তর্জনী উঁচিয়ে তা নাড়িয়ে ইশারায় তিনজনের কাছে জানতে চাইল এই কিনা। তিনজনই নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। শাহাদ ফিরে তাকাল হাসিবের দিকে। প্রশ্ন করল, আমার স্ত্রীকে কিডন্যাপ করার কারণ কি? হিশাম ভ্রু কুঁচকে প্রশ্ন করল, স্ত্রী মানে? হাসিব মাথা নত করে আছে। সে এখানে আসতে চায়নি। হিশাম যখন নিজে গিয়ে দরজায় কড়া নাড়ল তখন সে বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হিশামের ডাক অগ্রাহ্য করতে পারেনি। মাথা নিচু করে নেমে এসেছে। শাহাদের কথায় এইবার সে মাথা তুলল। শাহাদের চোখের দিকে তাকাল। শান্ত স্থির চোখে শাহাদ তাকিয়ে আছে। এমন শান্ত যেন মনে হচ্ছে গুনে গুনে চোখের পলক ফেলছে। হাসিব চোখ সরিয়ে নিল। উত্তর দিল, আমি কিডন্যাপ করিনি, কিন্তু তোমার বন্ধুরা তো অন্য কথা বলছে। এই কিডন্যাপের পুরো প্ল্যানটা তুমি সাজিয়েছ, সেই সাথে তাদেরকেও যুক্ত করেছ এই ঘটনায়। চারজন ছেলে মিলে একটা নির্দোষ মেয়েকে কিডন্যাপ করতে লজ্জা করেনি? চৌধুরী বংশের ছেলেদের এত অধপতন কেন?
একে তো প্ল্যান সাকসেসফুল হয়নি, তার উপর শাহাদ বাড়িতে এসে অপমান করছে। হাসিবের গায়ে লাগল খুব। মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে জেদ দেখিয়ে কণ্ঠ গরম করে বলল, বলেছি তো আমি কিডন্যাপ করিনি। আপনার স্ত্রী নিজেই হয়তো ছেলেদের সাথে কোথাও চলে গিয়েছিল, সেটা ঢাকতে কিডন্যাপের নাটক। হাসিব কথা শেষ করতে পারল না, তার আগেই শাহাদ এক হাতে হাসিবের কলার ধরে টেনে এনে আরেক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে উদ্যত হল, কিন্তু সাথে সাথেই থেমে গেল। একটু দূরে দাঁড়ানো কুহুর দিকে তাকালো, তারপর তাকালো হাসিবের দিকে। হাসিবের বয়স সবে 20 হবে বোধ হয়। বয়সে ছোট একটা ছেলের গায়ে হাত তুলতে বাদ সাধল শাহাদের। তাছাড়া নিজের স্ত্রীসহ অন্যান্য মহিলাদের উপস্থিতিতে সে কোনরূপ দ্বন্দ্বে জড়াতে চায় না। সে হাত নামিয়ে নিবে এমন সময় হিশাম আক্রমণাত্মক ভঙ্গিতে শাহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শাহাদ ছিটকে সরে গেল হাসিবের কাছ থেকে। সাথে সাথেই হিশাম প্রবল বেগে শাহাদকে ঘুষি মারল। শাহাদ আঘাত পেয়ে কাত হয়ে নিচের দিকে ঝুঁকে গেল। কুহু চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল, ছুটে যেতে চাইল শাহাদের কাছে, কিন্তু তৃপ্তি শক্ত করে ধরে ফেলল কুহুকে। দুটো গার্ড দৌড়ে এসে শাহাদ আর হিশামের মাঝখানে দাঁড়িয়ে গেল হিশামকে আটকাতে। বাকি গার্ডগুলো পজিশন নিয়ে কোমর থেকে রিভলভার বের করে তাক করল হিশামের দিকে। তমাল ছুটে এসে শাহাদকে ধরল। শাহাদ সোজা হয়ে দাঁড়িয়ে বুড়ো আঙুল দিয়ে ঠোঁট ঘষে দেখল আঙুলে রক্ত লেগে আছে, অর্থাৎ ঠোঁট কেটে গেছে। শাহাদ হাত উঁচিয়ে সবাইকে বন্দুক নামিয়ে নিতে ইশারা করল। শাহাদের ইশারা পেয়ে গার্ড দুটো সরে গেল। শাহাদ হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে হিশামকে বলল, ভার্সিটিতে পড়াকালীন তুমি আমার সিনিয়র ছিলে। দুজন দুইদলে রাজনীতি করলেও তোমার ন্যায় নীতি নিয়ে আমরা বিরোধী দলীয়রাও প্রশংসা করতাম। তুমি আমার মতো অনেক জুনিয়রের আইডল ছিলে। তোমার সাথে একটা মিটিং মিছিলে থাকার জন্য ছাত্ররা ক্লাস মিস দিত। সেই তুমি কোথায় ছুঁড়ে ফেললে তোমার ন্যায়নীতি? কোথায় গেল সেই নীতিবান হিশাম চৌধুরী? হিশাম মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যেই হাতে শাহাদকে আঘাত করেছে তা এখনো মুষ্টিবদ্ধ করে রাখা। শাহাদের কথাগুলো তার কানে ছুরির মতো আঘাত করছে। মঞ্জুরা বেগম চুপচাপ দাঁড়িয়েছিলেন। হিশামের হাতে শাহাদকে মার খেতে দেখে তার গায়ের জ্বালা মিটেছে। অনেক খুশি হয়েছেন তিনি। তিনি এসে হাসিবকে ধরে কাঁধে হাত বুলিয়ে শাহাদকে উদ্দেশ্য করে বললেন, আর তোর নীতি কোথায়? এরকম বাচ্চা একটা ছেলেকে মারতে গিয়েছিলি কোনো নীতিতে? হিশাম কড়া গলায় বলল, মা থামো। তারপর হাসিবের দিকে তাকিয়ে বলল, কি করেছিস তুই? সব বল আমাকে। হাসিব ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলল। তার করা একটা ভুলের কারণে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সে স্বপ্নেও ভাবেনি। আর কোনো উপায় না দেখে সোজা হিশামের পা ধরে বসে পড়ল। ধরা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জোকের বশে ভুল করে ফেলেছি। হিশাম সব শুনল। প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা একে একে জোড়া লাগল। শাহাদকে শিক্ষা দিতে হাসিব তার বন্ধুদের নিয়ে কুহুকে কিডন্যাপ করতে গিয়েছিল। সেখানে কুহু ভুল করে গাড়িতে উঠে নিজে নিজেই কিডন্যাপ হয়ে গিয়েছিল। তারপর ওদের কাছ থেকে ছাড়া পেয়ে এই বাড়িতে এসেই আশ্রয় নিয়েছে। হাসিব ঘাড় ঘুরিয়ে তৃপ্তির সাথে ধরাধরি করে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকাল। মেয়েটা কান্না করছে, ভয়ার্ত চোখে তাকিয়ে দেখছে সব। সব শুনে মঞ্জুরা বেগম আহত কণ্ঠে বললেন, কি বলছিস এসব বাবা? ওই খুনিটাকে ভয় পেয়ে এসব বলছিস? আমার দুধের ছেলেটাকে ভয় দেখিয়ে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হিশাম হেঁচকা টান দিয়ে হাসিবকে বসা থেকে দাঁড় করাল। হাত ধরে টেনে নিয়ে গেল কুহুর সামনে।
কুহুর দিকে তাকিয়ে কণ্ঠস্বর নরম করে অপরাধী হয়ে বলল, আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি তোমার কাছে লজ্জিত বোন। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বড় ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও। কুহু বিচলিত হল। একটু আগে যেই লোক তার স্বামীকে আঘাত করেছে সেই লোকই আবার তাকে বোন ডেকে ক্ষমা চাইছে। সব কিছুই তার কাছে এলোমেলো লাগছে। হিশাম হাসিবকে বলল, ওর পা ধরে ক্ষমা চা, সাথে তোর বন্ধুদেরকেও ক্ষমা চাইতে বল। ভাইয়া প্লিজ। আমি চুপ, একদম চুপ। হিশামের প্রকাণ্ড ধমকে হাসিবসহ উপস্থিত সবাই কেঁপে উঠল। হাসিবের বাকি বন্ধুরা নিজে থেকেই এগিয়ে এসে হাসিবের পাশে দাঁড়াল। তিনজনই কুহুর দিকে অপরাধী চোখে তাকালো একবার। এখানে এসে কুহুকে দেখে তিনজনই বর্ষর ধাক্কা খেয়েছিল। কুহু যে পালিয়ে এখানে চলে এসেছে তা কখনো তারা ভাবেনি। হিশাম আদেশের সুরে বলল, ওর পা ধরে ক্ষমা চাও সবাই। হাসিব ছাড়া বাকি তিনজন ভয়ে কুহুর পা ধরতে উদ্যত হল। কুহু সরে গিয়ে বলল, না না, এসব লাগবে না। শিহাব হাহাকার করে বলল, আপু দোহাই লাগে পা দুটো দিন, নয়তো আমাদের পাগুলো কাটা যাবে। শাহাদ কুহুর কাছে এসে ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের সবার গার্ডিয়ান ডাকিয়ে তোমাদের কৃতকর্মের কথা জানানো হবে। এরপরেও যদি না শোধরাও তখন রিভলভারের গুলিগুলো মাটিতে না লেগে তোমাদের শরীরে লাগবে। তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ভয় তাদের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। শাহাদ একবার হাসিবের দিকে তাকাল। হাসিব নিচের দিকে তাকিয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে সে তার ব্যর্থতা মেনে নিতে পারছে না। শাহাদ চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনোদিন যদি আমাকে প্রয়োজন হয় তবে যোগাযোগ করবেন। হিশামের দিকে একবার দৃষ্টিপাত করে কুহুকে নিয়ে বেরিয়ে গেল শাহাদ। হিশাম অন্যদিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল। মঞ্জুরা বেগম হায় হুতাশ করে এগিয়ে এসে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, তোমার জন্য সব হয়েছে। তুমি ওই মেয়েকে আশ্রয় না দিল এটা হতো না। দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে নিশ্চয়ই খুশি হয়েছ তুমি। সর্বনাশা মেয়ে। তৃপ্তি ঘৃণাপূর্ণ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকাল। মানুষের মনে যে এত বিদ্বেষ থাকতে পারে এই মহিলাই তার প্রমাণ। তৃপ্তি শাশুড়িকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যেতে লাগল। এই মুহূর্তে হিশামের সাথে থাকাটা জরুরি। মঞ্জুরা বেগম আরও তেতে উঠলেন। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন তৃপ্তির যাওয়ার দিকে। দৃষ্টি সরিয়ে হাসিবের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, বাবা আমার, আমি জানি তোর দোষ নেই। ওই খুনি আর ওর বউ মিলে সব করেছে। হাসিব মায়ের কথায় সাড়া দিল না। চোখ মুখ শক্ত করে মুখ ফিরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ছেলের এহেন কাজে মঞ্জুরা বেগম কষ্ট পেলেন। মুখে আঁচল চেপে কান্না কান্না ভাব নিয়ে নিজের ঘরের দিকে চললেন। যাওয়ার সময় আড়াল থেকে তাকিয়ে থাকা কাজের লোকদের উদ্দেশ্য করে কিছু চেঁচামেচি করলেন, ধমকালেন। এত কিছুর মাঝে রাফি, লিমন আর শিহাব দর্শকের ভূমিকা পালন করল। খালি ড্রয়িং রুমে তিনজনই আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। আনিশা কান থেকে ফোন নামিয়ে বড় করে শ্বাস ফেলল। পাশে বসে থাকা রাহাত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি বলল ওরা? পেয়েছে কুহুকে? আনিশা রাহাতের দিকে তাকিয়ে মাথা নাড়াল, অর্থাৎ কুহুকে পাওয়া গেছে। রাহাত মৃদু হেসে আনিশার গালের পানি মুছে দিয়ে বলল, দেখেছ, বলেছিলাম না পেয়ে যাবে। সামনের সোফায় বসা সাহারা বেগম বললেন, তোরা এবার ঘরে গিয়ে শুয়ে পড়। এত দুশ্চিন্তার পর আনিশাকে অনেক ক্লান্ত লাগছে। রাহাত আনিশাকে বলল, তুমি ঘরে যাও, আমি আসছি।
আনিশা ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়াল। দুপা যেতেই ওর মাথাটা ঘুরে গেল। মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলেই রাহাত উঠে দাঁড়িয়ে ধরে ফেলল আনিশাকে। রাহাতের বুকে আনিশা জ্ঞান হারাল। রাহাত অস্থির হয়ে আনিশাকে ঝাঁকাতে লাগল। সাহারা বেগম অস্থির হয়ে ছুটে আসলেন আনিশার দিকে। শাহাদ একমনে গাড়ি চালাচ্ছে, পাশে চুপচাপ বসে আছে কুহু। মাঝে মাঝে আর চোখে শাহাদকে দেখছে। শাহাদ সেই যে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে মুখে কুলু পেটেছে, এখন পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেনি। কুহু যে কথা বলতে চায়নি তা না, কিন্তু যতবারই কথা বলতে গেছে ততবারই শাহাদের মুখভঙ্গি দেখে বলতে সাহস পায়নি। এরকম শান্তশিষ্ট রোবটের মতো বসে থাকলে কথা বলা যায়? এর চেয়ে কুহুর উপর একটু রাগ দেখাক, একটু বকাবকি করুক, তবেই না একটু মন খুলে কথা বলা যায়। কুহু একটা লম্বা শ্বাস ফেলল। হাত কচলে মনে মনে কিছু বলার জন্য প্রস্তুত হল। হালকা গলা ঝেড়ে নরম কণ্ঠে বলল, লং ড্রাইভে যাওয়ার কথা ছিল অথচ কিছুই হল না। কোথা থেকে কয়েকটা ছেলে এসে বাগড়া দিয়ে দিল। কথা শেষ করে উত্তরের আশায় শাহাদের দিকে তাকাল। শাহাদ টু শব্দও করল না, তার মুখভঙ্গিও বদলাল না। আগের মতোই স্থির হয়ে বসে গাড়ি চালাচ্ছে। কুহু আশাহত হল, তবে থেমে গেল না। ইনিয়ে বিনিয়ে বলল, বাড়িতে সবাই হয়তো খুব চিন্তা করছে। মা বাবা জেনে গেছে কিনা কে জানে। এবারেও শাহাদ কোনো শব্দ করল না, কুহুর দিকে তাকাল না পর্যন্ত। কুহুর চোখে মুখে অভিমান এসে ভর করল। অভিমানে চোখে পানি চলে এলো। চোখের পানি শাহাদকে দেখাবে না বলে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। এত বড় ঘটনা ঘটল, কত বড় বিপদ গেল, এখন কি দুটো ভালো কথা বলা যায় না? থম মেরে বসে থাকার মানে কি? এখানে কি কুহুর দোষ ছিল? কুহুর ঠোঁট ভেঙে আসতে চাচ্ছে। চোখের কোনা কানায় কানায় পূর্ণ। দুটো পলক পড়তেও এক দু ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। কুহু অতি সাবধানে সেই চোখের পানি তৎক্ষণাৎ মুছে নিল। কুহুর নাক টানার শব্দ শাহাদ একবার শুনতে পেয়েছে। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে একবার দেখেছে তার অঘটন ঘটনপটিয়েসী স্ত্রীকে, কিন্তু কিছু বলেনি। এখন আর কিছু বলতে চায় না, ঠিকঠাকভাবে কুহুকে নিয়ে বাড়ি ফিরতে চায়। এমন এমন সব কাণ্ড ঘটছে যে শাহাদ এখনো ভয় আছে। বাড়ি যাওয়ার পথে মাঝরাস্তায় কিছু হলেও সে অবাক হবে না। তাই সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চায়। এরপর কুহুর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। পারলে কুহুর জন্য 24 ঘন্টা বডিগার্ডের ব্যবস্থা করবে। খান বাড়ির পরিবেশ থমথমে। মহিলারা সবাই একজন আরেকজনকে ধরে বসে আছে। বাড়ির পুরুষরা সদর দরজার কাছে পায়চারি করছে। শাহাদ কখন কুহুকে নিয়ে ফিরবে তার অপেক্ষা করছে সবাই। কুহুর মা শিরিনা বেগম এখনো কাঁদছেন। তাকে ধরে বসে আছে রেজিয়া সুলতানা। পাশেই জয়া বেগম। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে রিদি। রাফা অন্য এক সোফায় কুলসুমা বেগমের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। কান্না করার কারণে জ্বলছে তার চোখ। তার পাশে বসে ওড়না মুখে চেপে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে মালা। কুলসুমা বেগম মলিন মুখে বসে আছেন। তার হাতে তসবিহ। তিনি হালকা ঠোঁট নেড়ে জিকির করছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন। কুহু কিডন্যাপ হওয়ার খবর শুনেই তিনি জায়নামাজে দাঁড়িয়েছিলেন আল্লাহর সাহায্য চাইতে। কুহুকে পাওয়া গেছে খবর পেয়েই তারপর জায়নামাজ থেকে উঠেছেন। বাড়ির পুরুষরা সদর দরজায় দাঁড়িয়ে আছে, কেউ কেউ পায়চারি করছে। দরজা খুলে রাখা হয়েছে। সবার দৃষ্টি গেটের দিকে। মোয়াজ্জেম হোসেন চাতক পাখির মতো গেটের দিকে তাকিয়ে আছেন। মেয়ের জন্য বুকটা হু হু করছে। একটা মাত্র আদরের মেয়ে, সেই মেয়ে কিনা এত বড় বিপদে পড়ল।
বাবা হয়ে সেই মেয়েকে উদ্ধার যে করবেন তার ক্ষমতাটুকুও তার নেই। আশফাক খান অপরাধী দৃষ্টিতে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকালেন। পায়চারী থামিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, আয়, একটু বসো। চিন্তা করিস না, ওরা চলে আসবে। মোয়াজ্জেম হোসেন দুদিকে মাথা নেড়ে বললেন, না, ওরা না আসা অবধি আমি বসতে পারব না। মেয়েটা কি অবস্থায় আছে আল্লাহ জানে। আশফাক খানের অপরাধবোধ আরও বেড়ে গেল। সাধারণ পরিবারের একটা মেয়ে তার পরিবারে এসে এই বিপদের সম্মুখীন হয়েছে। নির্দোষ মেয়েটি যে খান পরিবারের কারণেই এই বিপদে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। আব্দুল গাফফার খান মোয়াজ্জেম সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার ছেলের সবচেয়ে কাছের বন্ধু, তাই বন্ধুত্ব দৃঢ় করতেই তোমার মেয়ের সাথে এই বাড়ির ছেলের বিয়ে দিয়েছে সে। আজকের এই ঘটনার জন্য এই বাড়ির একজন হয়ে আমি তোমার কাছে মাফ চাই বাবা। যাই ঘটুক না কেন তোমার মেয়ের বিন্দু মাত্র সম্মান কমবে না এই বাড়িতে। মোয়াজ্জেম সাহেব আব্দুল গাফফারের হাত ধরে কেঁদে দিল ন। আশফাক খান প্রিয় বন্ধুর কাঁধ পেঁচিয়ে ধরে ভরসা দিল। সদর দরজার বাইরে থেকে বাবাকে কাঁদতে দেখে জিয়াদের চোখেও পানি চলে এলো। শার্টের হাত দিয়ে পানি মুছে দৃষ্টি দিল গেটের দিকে। বোনের আসার অপেক্ষা করছে সে। 1-2 ঘন্টা আগেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে তা চিন্তাতেও আসেনি। রাতের খাবার শেষ করে পোড়ায় মশগুল ছিল সে। তখনই নিচ থেকে তার মায়ের আর্তনাদ ভেসে আসল। কুহুর নাম ধরে চিৎকার করছেন তিনি। পরপর ভেসে আসল বাবার উত্তেজিত কণ্ঠ। জিয়াদ তৎক্ষণাৎ দৌড়ে নিচে এসে দেখল শিরিনা বেগম সোফায় বসে কাঁদছেন, তাকে ধরে রেখেছে জয়া বেগম। আর তার বাবা উত্তেজিত হয়ে বেরিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছে শাহাদের চাচা এমদাদ খান। আস্তে আস্তে জিয়াদের সবটাই বোধগম্য হল। কুহু কিডন্যাপ হয়েছে। আর তার খবর নিয়েই এসেছেন এমদাদ খান আর জয়া বেগম, সাথে এসেছে এক গাদা গার্ড। গাড়িতে বসে লুকিয়ে জিয়াদ অনেক কেঁদেছে। ক্রাইম শোগুলোতে এরকম কিডন্যাপিং কেস অনেক দেখেছে। ম্যাক্সিমাম কেসগুলোতেই শেষ পরিণতি হয় মৃত্যু। প্রিয় বোনের ক্ষেত্রে এমন কিছু ভেবে তার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। খান বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছিল বাবার সাথে সেও যাবে কুহুকে খুঁজতে। তখন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আটকে দেয়া হল। এর পরেই কুহুকে পাওয়ার খবর পাওয়া গেছে। জিয়াদের সমস্ত রাগ পড়েছে এই খান বাড়ির উপর। তার বোন তো কারো ক্ষতি করেনি, তাকে কেন কেউ কিডন্যাপ করবে? বরং খান বাড়ির বউ হওয়ার জন্যই তার বোনকে আজ এই বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হতে হল। বেশ কিছুক্ষণ পর খান বাড়ির বিশাল গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করল। সবাই সচেতন হল গাড়ির শব্দে। পুরুষরা সবাই ছুটে বাইরে এলেন। মহিলারাও চলে আসলো তাদের পিছু পিছু। গাড়িগুলো থেকে গার্ড বের হয়ে পজিশন নিয়ে দাঁড়াল। দুটো গার্ড গিয়ে শাহাদের গাড়ির দরজা খুলে দিল। শাহাদ বের হয়ে কুহুর দিকের দরজাটা খুলে কুহুকে ধরে বের করল। বের হওয়ার সময় কুহু অভিমানী দৃষ্টিতে শাহাদের দিকে তাকাল। চোখাচোখি হল শাহাদের শান্ত চোখের সাথে। শাহাদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কুহুকে ধরে সদর দরজার দিকে আগাল। সবার দিকে তাকিয়ে কুহু নিজের বাবা মাকে দেখে চিন্তায় পড়ল। তার মানে তার বাবা মা জেনে গেছে। নিশ্চয়ই খুব চিন্তা করেছে। মাকে কান্নারত অবস্থায় দেখে কুহু মা বলে ডেকে উঠল। শিরিনা বেগম হাউমাউ করে কেঁদে মেয়েকে জড়িয়ে ধরলেন। ড্রয়িং রুমে কুহুকে ঘিরে বসে আছে বাড়ির মহিলারা। বাড়ির পুরুষরা একটু দূরে বসে আলোচনায় ব্যস্ত। শাহাদও রয়েছে সেখানে। ঘটনার আদি থেকে অন্ত সবকিছু বর্ণনা করছে সে। আশফাক খান রাগে গর্জে উঠলেন। এর পিছনে অবশ্যই হিশামের হাত আছে, নয়তো অল্প বয়সী একটা ছেলের একা এত বড় কাজ করার সাহস হবে না।
হিশাম এর উপযুক্ত শাস্তি পাবে। শাহাদ মাথা নেড়ে বলল, না বাবা, হিশাম ভাইয়ের এখানে হাত নেই। হাসিব ছেলেটার বয়স অল্প, কোনো কিছু চিন্তা না করেই আবেগের বশে এই কাজ করেছে। হিশাম ভাই কখনো নারীদের অসম্মান করবে না। হিশামের পক্ষ নিয়ে কথা বলায় শাহাদের উপর বিরক্ত হলেন আশফাক খান। ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, সে যাই হোক, খান বাড়ির বউকে অসম্মান করার শাস্তি পেতে হবে ওদেরকে। ব্যাপারটা ছড়িয়ে যাবে তাই আমি থানা পুলিশ করলাম না, কিন্তু আমি কোনো মতেই ছেড়ে দিব না। শাহাদ আর কথা বাড়াতে চাইল না, অনুমতি নিয়ে উঠে পড়ল আলোচনা ছেড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাওয়ার আগে আর চোখে একবার মহিলাদের মাঝখানে বসা কুহুকে দেখল। কুহুর মুখ থেকে ভয়ের ছাপ দূর হয়েছে। মা বাবাকে কাছে পেয়ে এখন বেশ আনন্দেই আছে সে। কুহুর এক পাশে বসেছে শিরিনা বেগম, আরেক পাশে রেজিয়া সুলতানা। জিয়াদ বসেছে কাছাকাছি আরেকটা সোফায়। সবাই কুহুকে এটা ওটা জিজ্ঞেস করছে। শিরিনা বেগম মেয়ের কোনো ক্ষতি হল কিনা সেই ব্যাপারে নিশ্চিন্ত হলেন। সবার সাথে কথা শেষ করে কুহু তার মাকে নিয়ে ঘরে এলো। ঘরে এসে শাহাদকে খুঁজল। স্টাডি রুমের দরজা হালকা ফাঁক হয়ে আছে দেখে বুঝতে পারল শাহাদ এখন স্টাডি রুমে। শিরিনা বেগম বললেন, যা হাত মুখটা ধুয়ে আয়, এভাবে ঘুমাতে পারবি না। কুহু হতাশ কণ্ঠে বলল, শুধু হাত মুখ ধুয়ে আসলে হবে না মা, গোসলই করতে হবে। দেখো কি কাদা লেগেছে পায়ে, অসময়ে গোসল করলে জ্বর আসবে তো। আসবে না, তুমি বসো, আমি চট করে গোসল করে আসি। কুহু জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। যতক্ষণ কুহু গোসল করল শিরিনা বেগম ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কোনো সাড়া শব্দ না পেলেই চিন্তিত হয়ে কুহুকে ডাকলেন। কুহু বিরক্ত হয়ে তাকে বিছানায় বসতে বললেও তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন। সদ্য বিপদ থেকে মুক্তি পাওয়া মেয়েকে একা একা ছেড়ে দিবেন কি করে? কুহু বের হয়ে আসলে তাকে বিছানায় বসিয়ে আদর করে চুল মুছিয়ে দিল ন। অনেক দিন পর মায়ের আদর পেয়ে কুহু গলে গেল। মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, তোমাদের খুব মিস করি মা। শিরিনা বেগমের বুকের ভেতরটা মেয়ের জন্য কেঁপে উঠল। শ্বাস ছেড়ে কুহুর চুল মুছিয়ে দিয়ে বললেন, সংসার করতে এসে এসব বললে চলবে না। স্বামী সহ শ্বশুর বাড়ির সবার মন জুগিয়ে চলতে হবে, বুঝেছ? কুহু মাথা নেড়ে সায় জানাল। শিরিনা বেগম কুহুকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে চলে গেলেন। কুহু নিঃশব্দে স্টাডি রুমের দরজা খুলে ভিতরে উকি দিল। বিশাল টেবিলের অপর প্রান্তে ফোমের চেয়ারে গা ডুবিয়ে বসে আছে শাহাদ। চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। কুহু দেখল তার পরনেটি শার্ট ট্রাউজার। নিশ্চয়ই আগে ভাগেই গোসল সেরে নিয়েছে। কুহুর একবার ডাক দিতে ইচ্ছে হল শাহাদকে, কিন্তু দিল না। শাহাদের করা আচরণে এখনও তার মনে অভিমান জমে আছে। তাই ডাক না দিয়েই মুখ ফিরিয়ে চলে যেতে নিলেই শাহাদ বলে উঠল, উকি মেরে আবার চলে যাচ্ছ কেন? কুহু চমকে ফিরে তাকাল। দেখল শাহাদ চোখ মেলে তাকিয়ে আছে। ইশারা দিয়ে কুহুকে ডাকল। কুহু যাবে না করে অভিমানী মুখ করে পায়ে পায়ে এগিয়ে চলল শাহাদের দিকে। হাতের আঙুলে ওড়না পেঁচিয়ে অন্যদিকে মুখ করে দূরত্ব বজায় রেখে দাঁড়াল। শাহাদ বলল, আরেকটু কাছে আসো। কুহু চোখে মুখে অনীহা ফুটিয়ে আরেকটু কাছাকাছি গেল। এইবার শাহাদ সোজা হয়ে বসে হ্যাচকা টান দিয়ে কুহুকে নিজের কাছে টেনে নিল। নিজের কোলে বসাল। কুহু চমকে গিয়ে শাহাদের গলা জড়িয়ে ধরল। শাহাদ কুহুর অর্ধ ভেজা চুলে আঙুল ছুঁয়ে বলল, গোসল করেছ? হ্যাঁ। হুম। গুড। শাহাদ বসা থেকে কুহুকে কোলে নিয়ে উঠে দাঁড়াল, পা বাড়াল বেডরুমের দিকে।
কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। তারপর কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কুহু শাহাদের বুকে নাক ঘষে বলল, আমার উপর রাগ করেছেন? না, ভয় পেয়েছিলাম খুব, আতঙ্কগ্রস্ত ছিলাম। এমন বোকা মেয়ে বিয়ে করেছি তা কি আর জানতাম। আর আমিও যে এমন ধীর গতির মানুষকে বিয়ে করেছি তা কি আর জানতাম। খুঁজে বের করতেই কত সময় লাগিয়ে দিল। শাহাদ চোখ খুলে কুহুর দিকে তাকাল। মৃদু হেসে কুহুর গাল টেনে বলল, যে মেয়ে নিজে থেকে কিডন্যাপারদের গাড়িতে গিয়ে চড়ে বসে তার সাথে কথা বলে পারব না। সাংঘাতিক মেয়ে তুমি। কুহু ঠোঁট ফুলিয়ে তাকাল শাহাদের দিকে। শাহাদ গভীর চুম্বন করল কুহুর কপালে। কুহু জড়ানো কণ্ঠে বলল, ঘুমাবেন না? আর 2-1 ঘন্টা পরেই ভোর হবে। এই সময়টা তোমাকে ঘুমাতে দিব না। কুহু দুদিকে প্রবল মাথা নেড়ে নিঃশব্দে না বুঝাল। শাহাদ তা কেয়ার করল না। দুষ্টু হেসে কুহুকে জাগিয়ে রাখার কার্যক্রম শুরু করে দিল। তৃপ্তি চিন্তিত মুখে বিছানায় বসে আছে। বিছানার উপর রিশাম ঘুমুচ্ছে। এত গণ্ডগোলেও যে ছেলেটির ঘুম ভাঙ্গেনি এটাই আশ্চর্যের বিষয়। ছেলের মাথায় হাত বুলিয়ে বারান্দার দিকে তাকাল। সেখানে ইজি চেয়ারে হিশাম চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। তৃপ্তি কয়েকবার ডেকেছে, প্রতিবারই হিশাম ঘরে আসতে নাকচ করেছে। ভোর হতে আর দেরি নেই। এখনও যদি ঘরে এসে একটু বিশ্রাম না নেয় তবে অসুস্থ হতে পারে হিশাম। তৃপ্তি তাই বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, ঘরে এসে ঘুমাও, নয়তো শরীর খারাপ হবে। হিশাম চোখ খুলে তাকাল। নির্ঘুম থাকার কারণেই কিনা চোখ দুটো লাল হয়ে আছে। হিশাম চেয়ার থেকে উঠে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে দৃষ্টি দিল বাইরে রাতের আকাশের দিকে। তৃপ্তি পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, আমি জানি তোমার ভেতর কি চলছে, কিন্তু যা হয়েছে তা আর বদলাবে না, তাই ভুলে যাও। আমার ভাই হয়ে হাসিব একটা নির্দোষ মেয়ের উপর কিভাবে অন্যায় করতে পারল? ওর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? অন্যায় তো তুমিও করেছ। শাহাদকে বিনা দোষে চর মেরে অন্যায় করনি? হিশাম অপরাধী দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকাল। স্বীকার করতে চাইল যে সে অন্যায় করেছে, কিন্তু পরক্ষণেই চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, শাহাদ আমার বাবার খুনি, ও নির্দোষ না। আমি যা করেছি ঠিক করেছি। তৃপ্তি হতাশ কণ্ঠে বলল, আর কতদিন বিদ্বেষ পুষে রাখবে মনে? দেখলে তো তোমাদের প্রতিশোধপরায়ণতার জন্য হাসিব কত বড় অন্যায় করেছে। তুমি এমন করলে ও তো আরও বেপরোয়া হবে। এসব শিখবে তোমার কাছ থেকে। হিশাম অন্যদিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। তার মনে দ্বিধা দ্বন্দ্ব সব মিলিমিশে একাকার। আজকের ঘটনা অনেক কিছু বদলে দিয়েছে। তৃপ্তি নরম কণ্ঠে বলল, প্লিজ এসব থেকে ফিরে এসো। আমাদের ছেলেটার কথা একবার ভাবো। ও এসবের মাঝে বড় হলে হিংসাবিদ্বেষ শিখে বড় হবে। মানুষের প্রতি কোনো সম্মান। তৃপ্তির কথা শেষ হওয়ার আগেই হিশাম ঝড়ের বেগে ঘরে ঢুকে রিশামের পাশে শুয়ে পড়ল। আলতো করে জড়িয়ে ধরল রিশামকে। হিশামের ব্যবহারে তৃপ্তি হতাশ হল না। সে জানে হিশামের নরম মন এখন প্রতিশোধের নেশায় ঢেকে আছে, এই নেশা কাটাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। খান বাড়িতে উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ করছে। গোত্রাতের ঘটনার প্রভাব সবাই কাটিয়ে উঠেছে। সকালেই খবর এসেছে আনিশা প্রেগন্যান্ট। খবর শুনে রেজিয়া সুলতানা প্রথমেই জানালেন আশফাক খানকে। আশফাক খান কিছুক্ষণ বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। চোখে পানি জমেছে উনার। একমাত্র আদরের মেয়েকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই মেয়ে মা হতে যাচ্ছে এমন সংবাদে আনন্দে তার চোখে পানি চলে এলো।
তর্জনী দিয়ে চোখের পানি মুছলেন। মেয়ের সাথে ফোনে কথা বলে হৃদয়টা শীতল করলেন। আস্তে আস্তে বাড়ির সবাই জানল বিষয়টা। রাফা রিদি খুশিতে লাফাতে লাগল। ছোট নরম তুলতুলে একটা বাচ্চাকে কোলে নেয়ার তরস সইছে না তাদের। তার জন্য খেলনা কিনবে, বাগানে ফুল কুড়াবে, সবকিছু নিয়ে তাদের ব্যাপক উৎসাহ। আনিশা বাড়ির সবার সাথেই ফোনে কথা বলল। কুহুর সাথে কথা বলার সময় কুহুকে সাবধান থাকতে বলল। এমন খুশির খবরে কুহুরও আনন্দের শেষ নেই। বাড়ির মহিলারা ব্রেকফাস্টেই অনেকগুলো পদ রেঁধে ফেলল। বাজার থেকে মিষ্টি আনানো হল। কুলসুমা বেগম এমন সুসংবাদের 2 রাকাত শোকরানা নামাজ পড়লেন। হাতে তসবিহসহ নিয়ে সোফায় বসে শাহাদ আর কুহুকে ডাকলেন। কুহু রান্নাঘরে ছিল। ডাক পেয়ে এসে দেখল শাহাদ আগে থেকেই বসে আছে। কুহুকে দেখে একবার তাকালো কুহুর দিকে। কুহু বসলে কুলসুমা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, খুশির খবর তো শুনলে। বাড়িতে বাচ্চা আসা মানে আল্লাহর রহমত। বাচ্চা কাচ্চা ছাড়া বাড়ির প্রাণ থাকে না। এই বাড়িরও কোনো প্রাণ নেই। এই বাড়িকে প্রাণ দেয়া এখন তোমাদের দায়িত্ব। আমি কি বলছি বুঝতে পারছো তো? কুলসুমা বেগম পাশাপাশি বসা শাহাদ কুহু দুজনের দিকেই তাকালেন। শাহাদ হালকা গলা ঝাড়ল। বিনয়ের সাথে বলল, বাবার সাথে দেখা করার কথা ছিল, আমি আসছি। শাহাদ উঠে চলে গেল। পালিয়ে যাওয়া যাকে বলে আর কি। কুহু আর চোখে তাকিয়ে শাহাদের যাওয়া দেখল। কেমন স্বার্থপর লোক। বউকে ফাঁসিয়ে দিয়ে নিজে ঠিকই কেটে পড়েছে। কুলসুমা বেগম কুহুকে উদ্দেশ্য করে বললেন, পুরুষ মানুষের এসবে তেমন মন থাকে না। এসব নিয়ে মেয়েদেরকেই ভাবতে হবে। শোনো নাতবউ, আমি আমার বাড়িতে একটা বাচ্চা চাই। যেভাবেই হোক তার ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি সম্ভব। কুহু ওড়না হাতে প্যাঁচাতে প্যাঁচাতে মাথা হেলিয়ে সায় দিল। তারপর আস্তে করে উঠে চলে গেল। কুলসুমা বেগমের বিশেষ ভালো লাগল না এদের দুজনের উদাসীনতা। বিরস মুখে বিড়বিড় করে বললেন, নিজের বাড়ির মেয়ে অন্য বাড়িতে খুশি এনে দিচ্ছে, আর আমার বাড়ি ধু ধু মরুভূমিই রয়ে গেল। কুহু রান্নাঘরে এসে শিরিনা বেগমের পাশ ঘেঁষে দাঁড়ালেন। শিরিনা বেগম রেজিয়া সুলতানা আর জয়া বেগমের সাথে এসে রান্না করছেন। না করলেও শুনছেন না। 3 জন মিলে বেশ গল্প জুড়েছেন। কুহুর ছোঁয়া পেয়ে শিরিনা বেগম কুহুর দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলেন কি হয়েছে। কুহু আমতা আমতা করে মৃদু কণ্ঠে বলল, দাদিজান কিসব বলে? বাচ্চার কথা। শিরিনা বেগম কিছুক্ষণ হা করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই হেসে দিয়ে বললেন, বড়রা এমন বলেই। আমিও শুনেছি এসব। সব মেয়েদেরই বিয়ের পর এসব শুনতে হয়। এগুলো নিয়ে মন খারাপ করলে চলে না। কিন্তু মাউনি প্রায় বলে, আমি এখন বাচ্চা কিভাবে আনব উনার জন্য? শিরিনা বেগম হতভম্ব হয়ে তাকাল। নিচু স্বরে বলল, কিভাবে আনবি মানে? কুহুও থতমত খেয়ে গেল। কি থেকে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। এদিক ওদিক তাকিয়ে সালাদের প্লেট হাতে নিয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ের দিকে চলে গেল। আশফাক খানের অফিস ঘরে মুয়াজ্জেম হোসেনকে নিয়ে আড্ডায় বসেছে সবাই। শাহাদ ঘরে ঢুকে এক কোনায় সোফায় গিয়ে বসল। বিনীত কণ্ঠে মুয়াজ্জেম হোসেনকে সালাম দিল। মুয়াজ্জেম হোসেন সবার দিকে একবার তাকিয়ে আব্দুল গাফফার খানকে উদ্দেশ্য করে অনুরোধের সুরে বলল, আমি একটা আবদার করতে চাই যদি আপনি অনুমতি দেন। আব্দুল গাফফার খান মাথা নেড়ে অনুমতি দিল না। মুয়াজ্জেম হোসেন বললেন, বিয়ের পর মেয়েটা আর বাপের বাড়িতে যায়নি। আপনাদের অনুমতি থাকলে আমি কুহুকে কয়েকদিনের জন্য সাথে করে নিয়ে যেতাম। শ্বশুরের কথা শুনে শাহাদ সোজা হয়ে বসল।
তাকালো তার বাবার দিকে। আশফাক খান তাকালো আব্দুল গাফফার খানের দিকে। আব্দুল গাফফার খান বললেন, তোমার মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার তোমার আছে, তবে শাহাদের মতো থাকলে আমাদের তো কিছু বলার নেই। সবার দৃষ্টি শাহাদের দিকে ঘুরে গেল। শাহাদ দ্বিধা নিয়ে বলল, ঠিক আছে, কুহুর যেতে ইচ্ছা হলে কুহু যাবে। খাওয়া শেষে শাহাদের কাজে বেরিয়ে যাওয়ার অভ্যাস থাকলেও আজ সে তার ঘরে আসল। আসার সময় কুহুকে ইশারায় ঘরে আসতে বলল। কুহু ঘরে আসতেই টেনে নিজের কাছে এনে বাহুবন্দি করে বলল, আমাকে ছাড়াই বাপের বাড়ি চলে যাচ্ছ যে, আমাকে মিস করবে না? কুহু শাহাদের পাঞ্জাবির বোতাম নড়াচড়া করে বলল, তবে আপনিও চলেন সাথে। বাবা আপনাকে যেতে বলেনি? বলেছে, কিন্তু কাজ ফেলে যাই কি করে? হুট করে শ্বশুর মশাইকে শত্রু মনে হচ্ছে। মনে হচ্ছে বাংলা সিনেমার ভিলেন। কুহু হো হো করে হেসে দিল। হাসতে হাসতে লুটিয়ে পড়ল শাহাদের বাহুতে। শাহাদ শক্ত বাহু বন্ধনীতে লুটিয়ে পড়া কুহুকে ধরে রাখল। শক্ত বন্ধনের আভাস পেয়ে কুহু নিজের ভার ছেড়ে দিল। শাহাদ মৃদু হেসে স্থির চোখে তাকিয়ে স্ত্রীর হাসি দেখল। এই চঞ্চলা হাসি কয়েকদিন বোধ হয় আর দেখা হবে না। হাসিব বিছানার কোনায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। গত রাত থেকেই এইভাবে বসা সে। মাঝখানে একবার এইভাবে বসে খাটে মাথা দিয়ে ঘণ্টা দুয়েকের জন্য ঘুমিয়েছিল। সকালে ঘুম ভেঙেছে তার মায়ের ডাকে। তৃপ্তিও ডেকে গেছে কয়েকবার, কিন্তু হাসিব দরজা খুলেনি। এইভাবেই বসে আছে। হিশামের মুখোমুখি হতে সাহস পাচ্ছে না। জেদের বসে এত বড় কাজটা করার সময় তার তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারছে। সে যে একটা নির্দোষ মেয়ের কত বড় ক্ষতি করতে যাচ্ছিল তা বুঝতে পারছে। মেয়েটা যে সামাজিকভাবে কত বড় অপমানের মুখোমুখি হতো তা বুঝতে পেরে ভেতরে ভেতরে গুমড়ে মরে যাচ্ছে। চৌধুরী বাড়ির সম্মান সে ধুলোয় মিশিয়ে দিয়েছে। শাহাদ খানের উপর প্রতিশোধ নিতে গিয়ে শাহাদ খানের কাছে হিশামকে অপমানিত করেছে সে। এত সব চিন্তা করে মাথার চুল টেনে ধরল। দরজার শব্দে মাথা তুলে তাকাল। তৃপ্তি ডাকছে। সাথে এসেছে রিশাম। আধো আধো কণ্ঠে চাচ্চু বলে সম্বোধন করে ডাকছে। হাসিব এখন আর বসে থাকতে পারল না, উঠে গিয়ে খুলে দিল দরজা। রিশাম হাসিবকে দেখে হাসল। হাত বাড়িয়ে দিল হাসিবের দিকে। হাসিব রিশামকে কোলে তুলে গালে চুমু খেল। তৃপ্তি বলল, ফ্রেশ হয়ে খেতে এসো, সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। হাসিব অপরাধী চোখে তাকাল। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখল। হাসিবের মনোভাব বুঝতে পেরে তৃপ্তি বলল, তোমার ভাই নেই বাড়িতে, একটু আগেই বেরিয়েছে। এই কথা শুনে হাসিব যেন কিছুটা সহজ হল। রিশামকে কোলে নিয়েই ঘরে ঢুকে গেল। রিশামকে সাথে নিয়েই ফ্রেশ হবে সে। মোয়াজ্জেম আলী উপরের পাটির দাঁত দিয়ে জিভের কাটা জায়গাটায় আনমনে স্পর্শ করছে। তার চোখের দৃষ্টি ক্রোধে পরিপূর্ণ। হয়তো শাহাদের জিভ কাটার দৃশ্যটা মনে পড়ছে। নাইমুর বিরস মুখে মোয়াজ্জেম আলীর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, হিশাম চৌধুরী কখন আসবে? এভাবে সময় নষ্ট করলে আমার চলে না। এই সময়টাতে কয়েকটা মামলা ডিসমিস করতে পারতাম। মোয়াজ্জেম আলী অমায়িক হেসে বলল, হিশাম আসুক, এই সময়টাতে আমরা একটু গল্পটল্প করলে অসুবিধা কি? নাইমুরের মুখ কুঁচকে গেল। বলল, আপনার সাথে গল্পটল্প আবার কি করব? আপনি কি আমার প্রেমিকা? মোয়াজ্জেম আলী জিভে কামড় দিল ন। বললেন, নাউজুবিল্লাহ, আমি গল্প করি টাকার সাথে। টাকা ফেলবেন, কাজ করব। চোখের পলকে খুন করে লাশ ভ্যানিশ করে দিব। যত টাকা তত খুন।
কিন্তু হিশামের কাছ থেকে টাকা নিয়েও তো তুমি কিছু করতে পারলে না। শাহাদ খানের একটা চুলও তো ছিঁড়তে পারলে না। উল্টা শুনলাম শাহাদ খানই তোমার এক লোককে নিজের বিশ্বস্ত বানিয়েছে। সেই লোক তোমার সমস্ত সিক্রেট ফাঁস করবে শাহাদের কাছে। সেই হিসেবে তোমাকে এখন কাজ দেয়াই তো লস প্রজেক্ট। নাইমুর কড়া চোখে তাকাল। তার চেয়ারের দুই পাশে দুজন চামচা দাঁড়ানো। তাদের সামনে এরকম অপমান সে গিলতে পারছে না। চোয়াল শক্ত করে বলল, এসব আমি হিশাম চৌধুরীর সাথে বুঝব, আপনার সাথে না। এখন থেকে আমার সাথে বুঝবে। আমি এই দলের সিনিয়র নেতা। হিশাম আমার পরামর্শে চলে, তুমিও চলবে। বুড়া মানুষ একটা টিপ দিল, এই দুনিয়ার খেল খতম। আর আপনি কিনা আমাকে পরামর্শ দেখান। মোয়াজ্জেম আলী থতমত খেল। আবারও অমায়িক হেসে বলল, না না, আমরা তো একই দলের। আমাদের মতো লোকদের পরামর্শ করে চলতে হবে। না হলে শাহাদ খান আর হিশাম চৌধুরী এদের জন্য খেটে খুঁটেও শেষে লস আমাদেরই। মানে? মোয়াজ্জেম আলী একটু এগিয়ে বসল। চাপাস্বরে ষড়যন্ত্র করার সুরে বলল, অন্যের কামড়াকামড়িতে সাহায্য করে আমাদের কি লাভ বলো? তার চেয়ে ওদেরকে কামড়াকামড়ি করতে দিয়ে আমাদের আখের গোছানো ভালো না? এই যেমন ধর, তোমার দরকার টাকা, আমার দরকার এলাকার এমপির পদ। আমি একা করার চেয়ে দুজনে মিলে মিশে দুটো জিনিস বাজেয়াপ্ত করতে সহজ হবে না? হিশাম চৌধুরী এলাকার এমপি হলে অবৈধ ব্যবসা বাণিজ্য দিয়ে বেশি টাকা তো কামাতে পারবা না। নাইমুর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মোয়াজ্জেম আলীর দিকে। এই লোক এক দল থেকে অন্য দলে কেন এসেছে এখন সে বুঝতে পারছে। হিশামের প্রতি বিশ্বস্ত থাকলে এক্ষুনি গুলি করে এর ভবলীলা সাঙ্গ করে দিত। কিন্তু দলাদলিতে তার কোনো আগ্রহ নেই। তার দরকার টাকা আর এই শহরের আন্ডারওয়ার্ল্ডের পূর্ণ ক্ষমতা। এটা যদি মোয়াজ্জেম আলীকে দিয়ে আসে তাতেও তার অসুবিধা নেই। রাতে বাড়ি ফিরে শাহাদের বড্ড সমস্যা হল। একা ঘরে তেমন ভালো লাগল না। সে চলে এলো তার স্টাডি রুমে। এখানেও ভালো লাগছে না। কুহু থাকাকালীন স্টাডি রুমে বসে কাজ করলেও বেডরুম থেকে কুহুর হাসির শব্দ আসত। গ্রুপ কলে বান্ধবীদের সাথে আড্ডা দেয়ার আওয়াজ পাওয়া যেত। কিন্তু এখন একদম নীরব। অথচ কয়েক মাস আগেও সে এরকম একা ঘরেই থেকেছে, এরকম নীরবতাই ছিল তার প্রিয়। কিন্তু এখন কেমন দমবন্ধ লাগছে। বিয়ে করে আরও যন্ত্রণা হয়েছে। শাহাদ কিছুক্ষণ পায়চারি করল। ঘরে গিয়ে শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল। কুহু থাকলে এখন বিছানায় উপর হয়ে শুয়ে ফোন টিপত। শাহাদ মাইন্ড ফ্রেশ করার জন্য বারান্দায় গিয়ে দাঁড়াল। একদিনও হয়নি বউ বাপের বাড়ি গেছে, এখনই এরকম অবস্থা হলে বাকি দিনগুলো কিভাবে থাকবে? ঘড়িতে দেখল রাত 11টা বাজে। এখন কি যাবে কুহুর বাড়িতে? ওর বাবা মা তো যেতে বলে দিয়েছে। কিন্তু এভাবে যাওয়া কি উচিত? নির্লজ্জ দেখাবে না? শাহাদ মন থেকে এই ব্যাপারটা ঝেড়ে ফেলে দিল। পুরুষ মানুষের নির্লজ্জ হওয়া উচিত না। এই ধরনের কাজ সে কোনোদিন করবে না। যেতে হলে কাল সকালে গিয়ে কুহুকে চোখের দেখা দেখে চলে আসবে। এরকম চিন্তা করে শাহাদ লাইট অফ করে ফাঁকা বিছানায় শুয়ে পড়ল। এর 5 মিনিটের ব্যবধানে খান বাড়ির ড্রাইভওয়েতে শাহাদকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। ফাঁকা রাস্তায় একটানে গাড়ি নিয়ে চলে এলো কুহুর বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে কুহুর ঘরের বারান্দার দিকে তাকাল। বিয়ের দিন এই বারান্দাতেই কুহু এসে দাঁড়িয়েছিল। একটু ভেবে পকেট থেকে ফোন বের করে কল করল কুহুকে। কল ধরল না কেউ। কয়েকটা কল দেওয়ার পর অস্থির লাগতে শুরু করল। গেটের সামনে পায়চারি করতে করতে আরও একটা কল দিল। কল রিসিভ হলো এইবার। শাহাদ যেন হাতে আকাশের চাঁদ পেল। অস্থির হয়ে বলল, কোথায় ছিলে তুমি?
কল ধরছ না কেন? কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি? ওপাশ থেকে বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিয়াদ বলল, আপনি এত রাতে আমাদের বাড়ির সামনে এসেছেন? শাহাদ থতমত খেয়ে গেল জিয়াদের কণ্ঠ শুনে। ওপাশ থেকে ভেসে আসলো জিয়াদের চিৎকার। সে চিৎকার করে তার মাকে ডাকছে, শাহাদের আসার খবর জানাচ্ছে। শাহাদ তাড়াতাড়ি কলটা কেটে দিল। গাড়ির দরজা খুলে গাড়িতে বসে পড়ল। তর্জনী দিয়ে কপাল চুলকাল। কুহুকে এক নজর দেখে চলে যেতে চেয়েছিল সে। কল দিয়েছিল যাতে কাউকে না জানিয়ে বারান্দায় এসে একটু দাঁড়ায়। এখন তো পুরো বাড়িই জেনে গেল। এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত তার। মাঝরাতে নতুন জামাই চুপি চুপি শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, এর চেয়ে লজ্জার কি আছে? শাহাদ গাড়ি স্টার্ট দিতে নিবে তখনই কুহুর বারান্দার লাইটটা জ্বলে উঠল। শাহাদ তাকালো বারান্দার দিকে। দেখল হহন্তদন্ত হয়ে কুহু এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছে। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের গাড়ির দিকে। শাহাদ সব ভুলে কুহুর দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এক জনম পর সে কুহুকে দেখছে। তার ঘোর কাটল গেট খোলার শব্দে। দেখল কুহুর বাবা মোয়াজ্জেম সাহেব চিন্তিত মুখে বের হয়ে এসেছেন। পিছু পিছু এসেছে জিয়াদ। শাহাদের গাড়ি থেকে বের হওয়া ছাড়া উপায় রইল না। শাহাদ বের হয়ে সালাম দিল। মোয়াজ্জেম সাহেব সালামের জবাব দিয়ে জানতে চাইলেন, হঠাৎ এত রাতে কিছু হয়েছে? শাহাদ গলা পরিষ্কার করল। বেশ বিব্রত অনুভব করছে সে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, জি না, সব ঠিক আছে। এদিক দিয়েই যাচ্ছিলাম তাই। শাহাদের কথা কেড়ে নিয়ে জিয়াদ বলল, ভাইয়া আসলে আপুর কাছে এসেছে, তাই না ভাইয়া? শাহাদ আরও বিব্রত হল। একবার জিয়াদের দিকে আরেকবার মোয়াজ্জেম সাহেবের দিকে তাকাল। মোয়াজ্জেম সাহেব এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি শাহাদকে বাড়িতে নিয়ে আসলেন। শিরিনা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মেয়ে জামাইকে আপ্যায়ন করতে। কুহু নিচে নেমে আসল। তার বিস্ময় যেন কাটছেই না। শাহাদ রাতে খেয়ে আসলেও শিরিনা বেগমের অনুরোধে আরেকবার খেতে হল তাকে। তার সংকোচের সীমা রইল না। প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে টি শার্ট আর ট্রাউজার পরে, তাও আবার খালি হাতে। অন্তত পাঞ্জাবিটা তো গায়ে দিয়ে আসতে পারত। কুহুর ঘরে শাহাদ এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে। মেয়েলি সাজে সাজানো ঘরটা। খাটের স্ট্যান্ডে রঙিন কাপড় মুড়ানো। মাথার উপর কি সব ঝুলছে। দেয়ালে দেয়ালে স্টিকার লাগানো। শাহাদ বেশ আগ্রহ নিয়ে এসব দেখছে। কুহু যে শ্বশুর বাড়ি গিয়ে তার ঘরটাকে এভাবে সাজায়নি তা ভেবে বেশ আশ্চর্য হল শাহাদ। দরজা খুলে কুহু এসে ঢুকল। ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে উড়ে চলে এলো শাহাদের কাছে। এরকম হঠাৎ আগমনে শাহাদ ভরকে গিয়ে তাকাল। কুহু আহাজারি করে বলল, মাঝরাতে আসার দরকার কি ছিল? সবার সামনে কি লজ্জাই না পেলাম? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। শাহাদ বলল, তুমি খুশি হওনি? কুহু উত্তর দেয়ার আগেই শাহাদ কুহুকে কাছে টেনে বলল, খুশি না হলেও সমস্যা নেই। আমার বউকে আমি দেখতে এসেছি, এতে কোনো কিছুর ধার ধারি না আমি। কুহু লাজুক হাসল। বলল, দাদিজান শুধু বাচ্চার কথা বলে তাড়াতাড়ি করে বাচ্চা নিতে। শাহাদ কুহুর কানে ফিসফিস করে বলল, তাহলে চলো তাড়াতাড়ি করি। কুহু মুখে ধেত বলে শাহাদের বুকে আলতো করে কিল দিল। শাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে। সারা জীবন এক ধ্যানে তাকিয়ে থাকলেও ক্লান্তি আসবে না। সে কুহুর অবনত লজ্জামিশ্রিত মুখটা তুলল। গভীর ভালোবাসায় কুহুর কপালে ঠোঁট ছোঁয়াল।
এর কিছুক্ষণের মাঝেই তাদের ঘরের লাইট অফ হয়ে গেল। চলবে।